নমস্কার। ট্রেনের টিকিট কি করে বুকিং করতে হয় আইআরসিটিসি ওয়েবসাইট থেকে, এই টাইপের ভিডিও আমি যখনই বানিয়েছি তখনই সেই ভিডিওর নিচে বারবার কমেন্ট এসছে তৎকাল টিকিট কি করে বুকিং করব বা রেলের এজেন্ট আইডি অ্যাকচুয়ালি কি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সকল কনফিউশন দূর করার চেষ্টা করব। তার সঙ্গে এটাও বলবো, অনেকের এটাও প্রশ্ন থাকে, যখন এজেন্ট আইডি থেকে তৎকাল টিকিট কাটাই যায় না তাহলে বিজনেস পারপাসে এজেন্ট আইডি নিয়ে লাভটা কি। তো দেখুন, রেলের টিকিট বুকিং করার জন্য নর্মালি দু টাইপের আইডি হয়। এখন যেটা আমার সামনে ওপেন আছে এটা হলো নর্মাল আইডি, যেটা আপনি নিজে, আপনার যদি একটা ফোন বা মোবাইল নাম্বার এবং একটা যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি এটা নিজে ক্রিয়েট করে নিতে পারবেন। যদিও আইআরসিটিসি আইডি কি করে ক্রিয়েট করতে হয় এই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি আছে, ডেসক্রিপশনে সেটি সম্ভব হলে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, সেটা একবার দেখে নেবেন এবং সেটি আপনারা তৈরি করে আপনাদের নিজেদের পছন্দ মতো টিকিট কাটতে পারবেন। আর এখন যে ইন্টারফেসটা দেখছেন এটা হলো, আমি যেহেতু পার্টিকুলার ট্রাভেল ইউনিয়নের রেলের আইআরসিটিসি এজেন্ট আইডি ইউজ করি সেই জন্য আপনাদের সামনে এখন এটাই দেখাচ্ছি। এর আগে আমি দ্য স্মার্ট শপ পোর্টাল ইউজ করতাম, তাদের আইআরসিটিসির এজেন্ট আইডি ইউজ করতাম। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হলো এটাই, প্রথম যে পোর্টালটি দেখলেন এই পোর্টাল থেকে আপনি কিন্তু আপনার পার্সোনাল ইউজের জন্য টিকিট বুকিং করতে পারবেন। সেটা হলো নর্মাল বুকিং অথবা তৎকাল বুকিং। এবার পার্সোনাল ইউজ বলতে কীরকম, ধরুন আপনি যে আইডিটা ক্রিয়েট করেছেন সেটা হচ্ছে আপনার নামে এবং সেই আইডি থেকে যখন কোনো টিকিট হচ্ছে সেটা আপনি আপনার নিজের জন্য কাটতে পারেন, আপনি আপনার ব্লাড রিলেটিভ যে কোনো মানুষদের জন্য কাটতে পারেন। এটা নয় আপনি আপনার এই আইডি থেকে আপনার কোনো বন্ধুর টিকিট আপনি কেটে দিলে, বা আপনার কোনো দোকান আছে, আপনি সাইবার ক্যাফে চালাচ্ছেন বা ইন্টারনেট ক্যাফে চালাচ্ছেন, আপনি এরকম একটা পার্সোনাল আইডি ক্রিয়েট করলেন এবং এখান থেকে টিকিট আপনি কাটছেন এবং সেটা সেল করছেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি অবৈধ। পার্সোনাল আইডি থেকে আপনি নিজের প্রয়োজনে এবং আপনি আপনার বাবা মায়ের জন্য টিকিট বুকিং করে দিতে পারেন, এটাই হলো সিস্টেম। তার সঙ্গে এখানে আরেকটা কথা বলে দিই, ধরুন আপনারা 5-6 জন বন্ধু আছেন, আপনারা কোথাও বেড়াতে যাবেন, তো আপনার কাছে রেলের পার্সোনাল আইডি আছে, তো সেক্ষেত্রে আপনি কি আপনার টিকিটটা আলাদা কাটবেন, তার বন্ধুদের টিকিটটা আলাদা কাটবেন? সেটা কি করা যায়? না। এবার এক্ষেত্রে একটা কথা বলি, পার্সোনাল আইডি যদি আপনার নামে হয়ে থাকে এবং সেই টিকিটে যদি আপনি যাত্রা করেন এবং তার সঙ্গে অন্য কোনো মানুষ যদি যাত্রা করে তাহলে কিন্তু অসুবিধা নেই। কিন্তু যদি এরকম হয় পার্সোনাল আইডিটি আপনার কিন্তু আপনি টিকিট কেটে দিচ্ছেন আপনার 5 জন বন্ধুর, হয়তো আপনি তাদেরকে টিকিটটা সেল করছেন না, আপনি তাদের উপকারের জন্য কেটে দিচ্ছেন, তারা হয়তো টিকিট কাউন্টারে কাটতে যেতে পারবে না, আপনি হয়তো তাদের হেল্প করছেন, সেটা কিন্তু নিয়ম নয় এবং আপনি যদি টিটিকে বলেন ভবিষ্যতে সেটাও কিন্তু সেখানে গ্রাহ্য হবে না। তাহলে গ্রাহ্য কখন হবে? অপরিচিত অনেকগুলো মানুষ আছেন আপনার সঙ্গে এবং সেই টিকিটে বা সেই পিএনআরে আপনিও যাত্রা করছেন, আপনার নামটাও যদি সেখানে ইনক্লুড থাকে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আপনি এবং অন্য অচেনা আপনার ব্লাড রিলেটিভ নয় আপনার বন্ধুদের সাথেও কিন্তু আপনি যেতে পারবেন, কিন্তু অবশ্যই সেই টিকিটে যেন আপনার নামটা থাকে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে, এই আইডি থেকে তৎকাল কি কাটা যায়? হ্যাঁ, এই আইডি থেকে তৎকাল বুকিং আপনি করতে পারবেন, যেটা নর্মাল তৎকাল বুকিংয়ের সময় এসি হলো সকাল 10টা থেকে এবং নন এসি হলো সকাল 11টা থেকে তৎকাল বুকিং টাইমিং, যেটা কাউন্টারেও একই টাইম এবং অনলাইনেও একই টাইম। আপনার কাছে যদি পার্সোনাল আইডি থাকে আইআরসিটিসির, সেখান থেকে কিন্তু আপনি তৎকাল টিকিটও বুকিং করতে পারবেন। এবার চলে আসছি রেলের যে অথরাইজ এজেন্সিগুলো হয়, অথরাইজ পোর্টালগুলো হয়, সেটার কি সিস্টেম। এটা আপনাকে প্রথমত টাকা দিয়ে কিনতে হবে। এটার ভ্যালিডিটি থাকে 1 বছরের জন্য। দেখুন, আমার যে আইআরসিটিসির আইডিটা নেওয়া আছে এজেন্ট আইডি, সেটা ওটিপি বেস। সেটা আমি প্রথম যখন নিয়েছিলাম মনে হয় 1199 টাকা সামথিং বা 1200 টাকা নেওয়া হয়েছিল। তারপর প্রতি বছর আমাকে 590 টাকা করে রিনিউয়াল চার্জ দিতে হয় এবং এখন যেটা দেখতে পাচ্ছেন 7ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত আমার এই আইডিটা বৈধ। এবং আমি যদি এটা ডঙ্গল বেস নিই, ডঙ্গল বলতে এক টাইপের পেন ড্রাইভের মতো জিনিস হয়, সেটা আপনার কম্পিউটারে লাগানো থাকবে, সেটার মাধ্যমেও মানে সেটার প্রসেসটা একটু আলাদা, সেটা লাগানো থাকবে। সেটা বেস যদি আপনি নিতে চান তাহলে আপনাকে 1770 টাকা পে করতে হবে। এবার ওটিপি বেস হলে আপনি যখন টিকিট বুকিং করবেন তখন একটা ওটিপির মাধ্যমে আপনার টিকিট কনফার্ম হবে। এবং ডঙ্গল বেস হলে আপনার কিন্তু এরকম ওটিপি দেওয়ার দরকার নেই, ডঙ্গল আপনার মেশিনে লাগানো থাকলে একটা পিন দিলেই কিন্তু আপনার টিকিটটা বুকিং হয়ে যাবে। এবার যেহেতু ওটিপি মোটামুটি ঠিকঠাক টাইমেই চলে আসে, খুব রেয়ার গন্ডগোল হয়, মাঝে মাঝে ওটিপি আসতে চায় না, তাও অনেক সময় যদি ফোনে এবং ইমেলে দু জায়গাতেই ওটিপি আসে, ফোনে যদি নাও আসে বা ইমেলে যদি না আসে ফোনে চলে আসে, ফোনে না এলে ইমেলে চলে আসে, এরকম একটা ব্যাপার। প্রবলেমেটিক যে খুব অসুবিধা হয় তা নয়, বছরে কিন্তু এক আধবার অসুবিধা হয়,
তাও সেরকম কেসে নয়, দু একবার ট্রাই করলে আবার ঠিক হয়ে যায়। ডঙ্গল বেসেও কিন্তু প্রবলেম হয়, অনেক সময় ডঙ্গলও নিতে চায় না। আমার যখন স্মার্ট শপের আইডি ছিল সেটা ডঙ্গল বেস ছিল 2 বছরের জন্য, সেটাতেও কিন্তু প্রবলেম হতো। এবার এখানে সিস্টেম কি, এখান থেকে আপনি নর্মাল রিজার্ভেশন করতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না। তৎকাল টিকিট বুকিং করার তাহলে কখন সময়, তৎকাল টিকিট কি বুকিং করাই যায় না এজেন্ট আইডি থেকে? হ্যাঁ, তৎকাল টিকিট বুকিং করা যায়। আপনি এজেন্ট আইডি থেকে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন এসি সকাল 10টা 15-র পর থেকে এবং নন এসি সকাল 11টা 15-র পর থেকে। এবার প্রশ্ন উঠতে পারে 10টা বা 11টা এরকম যে টাইমিংটা বলা হচ্ছে, ম্যাক্সিমাম যে মানে খুব চাপ রুট যেগুলো আছে, এলাহাবাদ, তারপর ধরুন পুনে, এই রুট যেগুলো বা পুরীর রুট, সেখানে তো 10টা বেজে 2-3 মিনিটের মধ্যেই আপনার টিকিট সব শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আইআরসিটিসি এজেন্সি নিই, সেক্ষেত্রে আমি 11টা 15-র পর বা 10টা 15-র পর যখন টিকিট কাটবো তখন তো টিকিট থাকবেই না, ওয়েটিং চলে আসবে। একদম ঠিক বলেছেন, তখন কিন্তু টিকিট ওয়েটিং চলে আসবে। সেই জন্য ম্যাক্সিমাম মানুষ কি করেন, এরকম এজেন্ট আইডি যাদের আছে তারাও কিন্তু একটা পার্সোনাল আইডি খুলে রাখেন, সেখান থেকে কিন্তু তৎকাল টিকিট সেল করেন, কিন্তু যেটা সম্পূর্ণরূপে ইল্লিগ্যাল। এই তৎকাল টিকিট পার্সোনাল আইডি থেকে বুকিং করে সেটাকে সেল করা একদমই ইল্লিগ্যাল। কিন্তু তাও কি চলছে না, বাজারে রমরমিয়ে এই ব্যবসা চলছে, এবং 1200 টাকার টিকিটটা 2400 টাকায় কিনতেও আমরা কিন্তু কোনো রকম দ্বিধাগ্রস্ত হচ্ছি না। কিন্তু ব্যাপার হচ্ছে জেরক্সের রেট যদি 2 টাকা থেকে 2 টাকা 25 বা 2 টাকা 50 করা হয়, সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন চলে আসে কেন 2 টাকা থেকে 2 টাকা 50 করা হলো। এরকম একটা ব্যাপার। এরকম জিনিসটা যে মিথ্যে আপনারা অস্বীকার করতে পারবেন তা কিন্তু নয়। আপনারা যদি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে ডাক্তার দেখাতে যান, ওখান থেকে ফেরার সময় ম্যাক্সিমাম মানুষ এখান থেকে যাওয়ার টিকিটটা কেটে নিয়ে যান, কিন্তু ফেরার টিকিট ম্যাক্সিমাম মানুষ কাটেন না, কারণ তারা মনে করেন কতদিন লাগবে ডাক্তার দেখাতে, সেই মতো তারা ভাবেন ওখান থেকে তৎকাল কেটে নেবেন। আপনারা অস্বীকার করতে পারবেন, যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি তৎকাল টিকিট কখনো কাটতে হয়, যদি ধরুন 1600 টাকার যে দুরন্তর টিকিট, ধরুন খাবার সহ দুরন্তর টিকিট যে 1600 টাকার টিকিট, নর্মাল যে স্লিপার ক্লাসের টিকিটটা 1600 টাকার টিকিটটাও আপনাদের কিন্তু 3000 টাকায় কিনতে হয়েছে বিভিন্ন এজেন্টদের কাছ থেকে। কিন্তু তারা যে আপনাকে টিকিটটা দেবে সেটা কিন্তু কাউন্টার টিকিটই দেয়, অনলাইনের টিকিটও দেয় মাঝে মাঝে, কিন্তু কাউন্টার টিকিটই ম্যাক্সিমামটা দেয়। তো এরকম ব্যবস্থা কিন্তু চলছে, কিন্তু তৎকাল টিকিট সিস্টেমটা যখন আনা হয়েছিল এতটা জালিয়াতি হবে এই হিসাবে কিন্তু আনা হয়নি। তৎকাল টিকিট সাধারণ মানুষের জন্য, বহুদিন থেকে যারা টিকিট কেটে রাখতে পারেননি, নির্দিষ্ট সময়ের আগে একটুখানি বেশি টাকা দিয়ে তারা যাতে সুবিধা করে যেতে চান, সেই জন্য তাই এই ব্যবস্থাটা করা হয়েছিল। শুধু তাই নয়, এরকম তৎকাল টিকিটে যখন বেশি চার্জ নেওয়া হচ্ছে, আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে তৎকাল টিকিটে আপনারা এত টাকা কেন বেশি চার্জ নিচ্ছেন, তারা পরিষ্কার বলেছিল এই জিনিসটা তো আমরা রেলের কাছ থেকেই শিখেছি। আমি বললাম কি করে, বললো দেখুন নর্মাল টিকিটের যা রেট, তৎকাল টিকিটের রেট তো স্বাভাবিক হলেও একটি বেশি। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, 200-250 টাকা তৎকাল টিকিটের রেট বেশি হয়। তখন তারা বলছে রেল যদি আপনার কাছ থেকে নর্মাল টিকিট কিছু টিকিট আটকে রেখে পরে একদিন আগে সেই টিকিটটা ব্ল্যাকে 200-250 টাকা বেশি দাম দিয়ে বেচতে পারে, তাহলে আমরা কেন সেই টিকিটটাকে ব্ল্যাক করতে পারবো না? এরকম কথাও কিন্তু বিভিন্ন এজেন্টদের কাছ থেকে শোনা গেছে। সেটা এখানে নয়, আমি বাইরের কথা বলছি, বাইরে ডাক্তার দেখাতে গিয়ে এরকম কথাও কিন্তু শোনা গেছে। তাহলে এবার আপনাদের যে প্রশ্নটা আসছে সেটা হলো এটাই, আমি এখানে 1200 টাকা দিয়ে এজেন্ট আইডি নেব, কিন্তু তারপর আমি যদি সেই এজেন্ট আইডি থেকে তৎকাল টিকিট কাটতে না পারি, তাহলে আমার কি প্রফিট আছে? সত্যি আপনার কোনো প্রফিট নেই। আপনার দোকানে যদি নিয়মিত ট্রেনের টিকিটের রিজার্ভেশন হয়, সেক্ষেত্রে আপনি এজেন্ট আইডি নিয়ে রাখুন, কারণ বলা যায় না কোনোদিন হয়তো আপনার দোকানে রেড হতে পারে। তখন যদি তারা দেখে আপনার পার্সোনাল এরকম আইডি থেকে আপনি টিকিট সেল করছেন, আপনার দোকানে কিন্তু তালা পড়ে যেতে পারে। কিন্তু আপনার কাছে যদি এজেন্ট আইডি থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে টিকিট বিক্রি করতে পারবেন, এই টাইপের কোনো চাপ আসবে না। তার থেকেও বড় কথা, এজেন্ট আইডির সুবিধা কি, এজেন্ট আইডিতে আপনি যদি টিকিট ক্যান্সেল করেন সেক্ষেত্রে রিফান্ড খুব সহজে পেয়ে যাবেন, ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। টিকিট ক্যান্সেল করলেন, টিকিট বুকিং করার সময় প্যাসেঞ্জারের যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে সাকসেসফুলি পুট করলেই রিফান্ড কিন্তু ইনস্ট্যান্ট ক্রেডিট হয়ে যাবে আপনার ওয়ালেটে। কিন্তু আইআরসিটিসি পার্সোনাল আইডিতে রিফান্ড ক্রেডিট হতে অনেকটা সময় লাগে, তাও যদি আবার ছুটি পড়ে যায় মোটামুটি দিন 3-4 কিন্তু হয়ে যায়, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসে। কিন্তু এজেন্ট আইডিতে খুব ইনস্ট্যান্ট রিফান্ডটা চলে আসে। এজেন্ট আইডি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার মাথার মধ্যে কোনো রকম হেডেক থাকে না আর কি। আর অনলাইন বিজনেস করতে গেলে যেমন একটা কারেন্ট অ্যাকাউন্ট দরকার, যেমন বিজনেস পারপাসে একটা কমার্শিয়াল মিটার দরকার। আপনি কমার্শিয়াল মিটার নিতে পারছেন নর্মাল মিটারের থেকে, যেটার ইউনিট চার্জ অনেকটাই বেশি, প্রায় 1.5 গুণ বা 2 গুণ বেশি, সেটা আপনি পে করতে পারছেন। তাহলে কেন একটা রেলের এজেন্ট আইডি আপনি নেবেন না? আর দেখুন, তৎকাল টিকিট আমি বারবার বলছি
সেলের জন্য নয়, তৎকাল টিকিট পার্সোনাল ইউজের জন্য। যদিও বহু মানুষ কিন্তু এটা সেল করছে, যার ফলে আর টিকিটের রেটও ওই জন্য খুব বেড়ে যাচ্ছে। বাই চান্স বলা যায় না, কোনো দিন যদি আপনার দুর্ভাগ্য হয় তাহলে কিন্তু ভুল হতেও পারে। কোনো কাস্টমার এসে বলল যে তার তৎকাল টিকিট লাগবে, আপনি হয়তো তাকে চেনেন না, আপনি হয়তো বললেন আমি তৎকাল সে তৎকাল টিকিটের জন্য পর্যাপ্ত টাকা দিতে রাজি আছে, আপনি তাকে যেই টিকিট কেটে দিলেন। এরকম রিসেন্ট কেস আমাদের এই সাইডেও হয়েছে, 2-3টে দোকানকে ওইভাবে মানে একদম বন্ধ করে দেওয়া হয়েছে, অনলাইন দোকানকে। তাহলে হ্যাঁ, এজেন্ট আইডি থেকেই কিছুই লাভ নেই? হ্যাঁ, কিছু টাকা লাভ আছে, কারণ এজেন্ট আইডিতে নন এসি টিকিট বুক করলে পার পিএনআর 20 টাকা এবং এসি টিকিট বুক করলে পার পিএনআর 40 টাকা কমিশন দেয়। এবং তৎকালও বুক করতে পারবেন 10টা 15 এবং 11টা 15-র পর, যদি সিট খালি থাকে, কারণ 10টা বেজে 1 মিনিটেই বা 2 মিনিটেই কিন্তু সব সিট বুক হয়ে যায়। যদি কোনো ভাগ্যবান রুট থাকে তাহলে কিন্তু সেই রুটের টিকিট কিন্তু আপনারা তৎকাল বুক করতে পারবেন এজেন্ট আইডি থেকে। সব থেকে বড় ব্যাপার যেটা, আইআরসিটিসি এজেন্ট আইডি, সেখানে কিন্তু আপনি আনলিমিটেড টিকিট কাটতে পারবেন। টিকিট কাটার জন্য কোনো রকম রেস্ট্রিকশন নেই, মাসে 2টো কি মাসে 10টা এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু পার্সোনাল আইডি থেকে আপনি প্রতি মাসে 5টা টিকিট বুকিং করতে পারবেন, এবং যদি আধার লিঙ্ক করেন তাহলে প্রতি মাসে 10টা বুকিং করতে পারবেন। এটা একটা লিমিটেশন আছে, কিন্তু এজেন্ট আইডিতে কোনো রকম লিমিটেশন নেই, আপনি আনলিমিটেড টিকিট বুকিং করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলার আছে, যদি আপনার শপ বা প্রতিষ্ঠান ট্রেনের টিকিট রিজার্ভেশন হয় এরকম বুকিং কাউন্টারের কাছাকাছি, তাহলে কিন্তু আমি বারণ করব এজেন্ট আইডি না নেওয়ার জন্য। এজেন্ট আইডির থেকে আপনি যখন টিকিট প্রিন্ট করবেন, সেখানে আপনার চার্জ মানে কত টাকা চার্জ নেওয়া হচ্ছে সেটা কিন্তু এক্সট্রা লেখা থাকে। এবার যখন আপনি সেই টিকিটটা রেলের কাউন্টার থেকে কিনবেন, সেখানে কিন্তু কোনো রকম চার্জ এই কথাটা লেখা থাকে না। আর আপনাকে যে কমিশনটা দেওয়া হচ্ছে 20 টাকা 40 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 15 টাকা 30 টাকাও হয়ে থাকে, সেই কমিশনটা রেল কিন্তু দিচ্ছে না, সেটা টিকিটের ওপরই প্রিন্ট হয়ে টিকিটের যে মূল্য তার ওপর এক্সট্রা প্রিন্ট হয়ে লেখা থাকে। এটা রেল আপনাকে দেয় না, মানে জাস্ট একটা এক্সট্রা চার্জ প্রিন্ট হয়ে বেরোয়। অনেক কাস্টমার কিন্তু এটা নিতে চায় না। যদি তারা কাউন্টার টিকিটের সাথে পাশাপাশি ট্যালি করে দেখে, তাহলে বলতে পারবে যে কাউন্টার টিকিটে তো এটা নেই, তাহলে এখানে এটা আছে, তাহলে আমি কাউন্টার থেকেই টিকিটটা কাটবো। সে কাউন্টারে চলে যাবে 2 পা হেঁটে। কিন্তু যদি কাউন্টার দূরে থাকে, রিজার্ভেশন কাউন্টার আপনার দোকান থেকে দূরে থাকে, তাহলে কিন্তু আপনার আইডি নিতে বা এজেন্ট আইডি নিতে কোনো রকম অসুবিধা নেই। তাই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম রেলের যে এজেন্ট আইডি হয় আর নর্মাল যে আইডি হয়, সেই দুটো আইডির মধ্যে কি পার্থক্য আছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।